যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে, প্রথম দেখাতে আপনার তাই মনে হবে। কেন টাকা দিতে হবে? আমরা কি মুসলমান না? আজকে নিহতদের জন্য, আহতদের জন্য ভিক্ষার থলি নিয়ে ইউনূস রাস্তায় নেমেছে। ও যদি শুধুমাত্র তার আয়করের টাকাটা দিয়ে দেয়, তাহলে বাংলাদেশে একটা গরিব লোকও থাকবে না, একটা গরিব লোকও থাকবে না, আমি আপনাকে তা বলছি। এই ঘটনাতে কতজন শিশু মারা গেছে সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করা হয়েছে। ছাত্র ছাত্রীরা আন্দোলনে নেমেছে, সেনাবাহিনী লাশের সংখ্যা কমাচ্ছে, যেন লাশের সংখ্যা কমালে এই পুরো হতাহতের পুরো ঘটনাটা, এটার গুরুত্ব কমে যাবে বা গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। কেন আমার মাথাতে এখন পর্যন্ত খেলছে না, কিন্তু যেন একটা ভিক্ষার থলি নিয়ে একটা লোক নেমে গেছে, প্রথম দেখাতে আপনার তাই মনে হবে। এই হচ্ছে ইউনূস, আয়কর ফাঁকি দেবে, কোটি 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 টাকা চুরি করেছে। আপনারা এটা শুনলে অবাক হবেন যে সাধারণ মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছে, চাঁদা উঠাচ্ছে, কিন্তু এই যে কিংস পার্টি বলে খ্যাত এই যে এনসিপি, যাদের কোনো এখন পর্যন্ত একটি দল হিসেবে রেজিস্ট্রেশন পর্যন্ত নির্বাচন কমিশনে হয়নি, তাদের পদযাত্রার জন্য সরকারের পক্ষ থেকে শোনা যাচ্ছে প্রায় 8 থেকে 12 কোটি টাকা বরাদ্দ ছিল। কাদের জন্য? যাদের কোনো রেজিস্ট্রেশন নেই তাদেরকে কেন সরকার টাকা দেবে, সরকারের নিজের পার্টিকে কেন জনগণের কোষাগার থেকে টাকা দেবে, সেইটারও কোনো ঠিক ঠিকানা নাই। অর্থাৎ অন্য একটা পার্টি যাতে অন্য জায়গাতে গিয়ে মেইহেম সহিংসতা করতে পারে, তারা যাতে রাজনীতি করতে পারে, তারা যাতে ক্ষমতায় যেতে পারে, সরকার তাদের জন্য 8 থেকে 12 কোটি টাকা বরাদ্দ রেখেছে। আর ছোট ছোট বাচ্চারা মারা গেছে, আহত হয়েছে, সাধারণ মানুষরা মরে যাচ্ছে, তাদের জন্য ফকিরের মতো টাকা উঠাচ্ছে, যেন এই রাষ্ট্রের কোনো টাকা পয়সা নেই। এই টাকা পয়সা গেল কোথায় তাহলে? এর মধ্যে গোপালগঞ্জে গণহত্যা করেছে, সাধারণ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে, গোপালগঞ্জের মা বোন ছোট ছোট শিশু কেউ রেহাই পাচ্ছে না। আপনি একটু প্রশ্ন তোলেন যে এই যে তুমি ভিক্ষার থলি নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট দিলে, তো তুমি ভাই এত আয়কর যে চুরি করেছো, সেই আয়কর কোথায়? সেই টাকাটা দাও। বন্যার টাকা কোথায়? ফেনীতে যে বন্যা হয়েছিল তখন যে কোটি কোটি টাকা তুলেছিলে, সেই টাকাটি কোথায়? ডক্টর ইউনূস সাহেব এই সরকারের ক্ষমতা আছে শেখ হাসিনা নিজে আসতে চাইলো তাকে আদালত দাঁড় করানোর মতো? সেদিন যদি শেখ হাসিনা বলে আমি পদত্যাগ করি নাই, আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি কি করবেন? আপনি শেখ হাসিনা পদ দেখাতে পারবেন? রাষ্ট্রপতি দেখাতে পারবে যে পদ গ্রহণ করেছে? উনি যদি 5ই আগস্টে এসে বলে, রেডিও টিভিতে বলে, তাহলে আপনি কি করবেন? আপনি শেখ হাসিনার বিচার করবেন, বিবিসি কে দিয়ে আপনি রিপোর্ট করাচ্ছেন। শেখ হাসিনা অর্ডার দিয়েছে, শেখ হাসিনা অর্ডার দিয়েছে, তার জন্য আপনি পেনাল কোর্টে বিচারটা কেমনে করবেন? শেখ হাসিনা তো শেখ হাসিনা, শেখ হাসিনা অর্ডার দিয়েছে এজ এ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হুকুম আসামি হতে পারে না। শেখ হাসিনা তো যুদ্ধ ঘোষণা বন্ধ করতে পারে, তার সংসদ ছিল, সে তো ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে, সে নির্দেশ দিতে পারে। তার পক্ষে আমি সাফাই গাচ্ছি না, কিন্তু তাকে আপনি কিভাবে পানিশমেন্ট দিবেন পেনাল কোর্টে না? আইসিসি কোর্টে তাকে কি করে পেনাল দিবেন? আপনি তাকে আদালতে হাজির করতে পারবেন? সে যদি শেখ হাসিনা আজকে বলে আমি আদালতে এসে বলবো, স্বীকার করব যে হ্যাঁ আমি এই আন্দোলনের ছেলে মেয়েদের বিরুদ্ধে গুলি করা অর্ডার দিয়েছি, এই কথাটা আমি আদালতে এসে বলবো, তখন এই বিচার দায়িত্ব কেমনে দাঁড়াবেন আপনি? আপনি পৃথিবীতে বিপ্লবের কাছে যারা পরাজিত হয়েছে তাদের কেউ পাশে রাখে নাই, আর সাংবিধানিক ভাবে যারা পরিবর্তন হয়েছে তাদের মৃত্যু হয় না। সাধারণ পরিবর্তন হবে, হুসেন মোদি এরশাদের পরিবর্তন হয়েছিল, তার তো কোনো বিচার হয় নাই। সেও তো অনেক মানুষকে মারছিল, তার তো কোনো বিচার হয় নাই। কাজে আপনি রূপবানের গান বইলা এই সমস্ত অলিক কথা বলে তো লাভ হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে বিবিসি স্টেটমেন্ট দিয়েছে, বিবিসি তথ্য দিয়েছে, বিবিসির তথ্য অনুযায়ী এখন তার ফাঁসি করে দিবেন। এখন তাকে তো আদালতে আনতে হবে। আমি বলতে চাচ্ছি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে যদি স্বীকারও করে নেয় যে হ্যাঁ আমি এই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে গুলি চালানোর জন্য অর্ডার দিয়েছি,
এটা তো কোর্টে বলতে হবে নাকি? জি, তাকে তো আদালতে আইসা বলতে হবে, তাকে তো আদালতে আইসা বলতে হবে। আপনি বললেন, আমি বললাম, সবাই বললেন শেখ হাসিনা আমাকে বলছে গুলি করতে, আমি গুলি করছি, এটা তো আমি আত্মপক্ষ সমর্থন করলাম। জি, কিন্তু আসলে আমাকে বলছে কিনা এটা আমি কি প্রমাণ করতে পারবো? আমার কথায় প্রমাণ হবে? এটা যিনি দিয়েছেন তাকে সওয়াল জবাব করতে হবে। শেখ হাসিনা যদি বলে যে হ্যাঁ আমি অর্ডার দিয়েছি, স্বীকার করব, আদালত বলেন কবে আমি আসব। আমার প্রশ্ন হলো, শেখ হাসিনাকে আদালতে আনার মতো অবস্থা কি বর্তমান সরকারের বা বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীর আছে? এখানে এগুলো প্রচার করে বিচারটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কারণ আমার মুখে কথাগুলো বললে আপনারা অসন্তুষ্ট হন। এই সরকার শেখ হাসিনাকে বিচার করার ক্ষমতা রাখে না, এটা চরম বাস্তবতা। এই সরকার যদি শেখ হাসিনাকে বিচার করাতে হয় উদ্দেশ্য থাকে, তাহলে এই সরকারের গত 11 মাসে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে ধর্ণা দেওয়া উচিত ছিল। ইন্ডিয়া গভর্নমেন্টের সরকারের কাছে গিয়ে, ইন্ডিয়ান রাজনীতিতে গিয়ে ইন্ডিয়ান জনমত তৈরি করা দরকার ছিল, যাতে শেখ হাসিনাকে ভারতের মাটিতে স্থান না দেওয়া হয়। সেই জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে না গিয়া ইন্ডিয়াকে পক্ষে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রচারণা চালানো দরকার ছিল। 11 মাসে সেটা করে নাই, বরঞ্চ ইন্ডিয়াকে আমরা আরো গালাগালি করে ইন্ডিয়ান বিএসএফ কে আমরা ওই খুনি বাহিনী বলে কি দিয়েছি। এই খুনি বাহিনী বলার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার মুখ দেখে বুঝাবে, দেখে আমার বিএসএফ কে যারা খুনি বলে তাদেরকে আমরা কি করব। জনমত তো তাদের পক্ষে চলে যাবে, ভারতীয় 60 কোটি মানুষের জনমত তাদের পক্ষে যাবে। আমাদের 20 কোটি নিয়ে গর্ব করি, ভারতের 60 কোটি নিয়ে গর্ব করতে পারে না। আর আমাদের এই সমস্ত আচরণে, পাকিস্তানের সমস্ত আলোচনায় সবচেয়ে বেশি অসন্তুষ্ট হয় ভারতীয় মুসলমানরা। ভারতীয় তো 26 কোটি মুসলমান আছে, তারা তো ভারতীয়, তারা তো পাকিস্তানিও না, তারা বাঙালিও না, বাংলাদেশিও না, তারা প্রাউড অফ ইন্ডিয়ান্স। তারা, আপনি বলে শাহরুখ খান কি পাকিস্তানি? শাহরুখ খান কি বাংলাদেশি? শাহরুখ খান গর্বিত ইন্ডিয়ান। বলেন, এই যে ইন্ডিয়ান বড় বড় সুপারস্টার গুলো আছে, এরা কি কোনোভাবে কোনো ইন্ডিয়ানের চেয়ে কোনো কম ভারতীয়? বলেন। তা আমরা এই সমস্ত কাজ করে ভারতীয় মুসলমানদেরকে, তাদের জীবনটাকে আরো দুর্বিষহ করে তুলি। আপনি ইসরায়েলের মতো একটা দেশ 60 থেকে 80 হাজার মুসলমানকে হত্যা করলো হামাসের নামে, এরা মুসলমান ছিল না? তাদের রক্ষা করার জন্য একটি মুসলিম রাষ্ট্র গিয়েছিল? ভাই, কালকে যদি বাংলাদেশ কেউ যদি এরকম নিধন করে, কেউ আমাদের পাশে এসে দাঁড়াবে না। এমনি তো আরব দেশে আমাদেরকে মিসকিন বলে। আমরা মুসলমান, হজ করা আমাদের ফরজ। আমাকে বলেন তাহলে মক্কায় যেতে আমাকে কেন ভিসা লাগবে? হজ করতে আমাকে কেন টাকা দিতে হবে সৌদি গভর্নমেন্টকে? হজ তো আমার ফরজ। আমি কেন যেতে পারবো না আমার ইচ্ছা মতো মক্কায়? আমি কেন যেতে পারবো না মদিনা রওজা মুবারকে আমার রাসূলের কবর জিয়ারত করতে, ওনার সালাম পৌঁছে দিতে? তখন মুসলমান থাকে না? আমার মুসলিম ছেলে মেয়েরা টাকা দিয়ে কেন সৌদি আরবে যেতে হবে? কেন আবুধাবি চাকরি করতে গেলে টাকা দিতে হবে? কেন কাতারে টাকা? ওদেরকে টাকার অভাব আছে? বাংলাদেশের মানুষ টাকা দিয়ে কেন চাকরি নিতে হবে? কোন পৃথিবীতে আছে টাকা দিয়ে চাকরি নেওয়া জায়েজ? আপনি লন্ডনে কি টাকা দিয়ে চাকরি নেয় কেউ? বলেন। লন্ডনে যে আপনি চাকরি করেন, কাজ করেন, ওখানে কি আগে অ্যাডভান্স টাকা দেয় দিয়ে আপনার চাকরি নেন? কিন্তু ঘুষ বলে। আমার দেশে পুলিশে যে চাকরি করতে আসে, আর্মি চাকরি করতে আসে, সে কি টাকা দিয়ে আসে? তাহলে সৌদি আরবে, দুবাইতে, আবুধাবিতে, কাতারে, কুয়েতে চাকরি করতে হলে আমাদেরকে টাকা দিতে হবে কেন? কেন টাকা দিতে হবে? আমরা কি মুসলমান না? আমাদের কেন মিসকিন বলা হয়? আমাদের মেয়ে কর্মীরা কেন আরবে নিরাপদ না? কেন প্রতিটি মা বোন চাকরি করতে গিয়ে তাদের ইজ্জত বিক্রি করে দিয়ে আসতে হয়? এইটা আমাদের ইসলামিক ভাইরা বলেন না কেন? আমরা কেন টাকা দিয়ে আরবে যাব?
চাকরি নিব, তোমাদের কাজ করে দিয়ে আসবো, তোমাদেরকে সহায়তা করব, আমি শ্রম বিক্রি করব, সে শ্রম দেওয়ার জন্য তোমাকে টাকা দিয়ে যেতে হবে, ও দালালদের টাকা দিতে হবে। এটা দেখেন না আমার ডক্টর ইউনূস সাহেব, উনি নিজেও একটা ম্যান পাওয়ার দালালি কোম্পানি করেছেন, কিন্তু উনি কোম্পানিতে বলা হচ্ছিল যে এই কোম্পানির মাধ্যমে যারা টাকা, যারা দিবে টাকা লাগবে না। মালয়েশিয়ান আমার মুসলমান দেশ না?